আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের মতো আমি মেহেদি হাসান আজকেও হাজির হয়েছি নতুন একটি ক্লাস, নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকে আমি আলোচনা করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম সেমিস্টারের ইলেকট্রনিক্স টেকনোলজির বেসিক ইলেকট্রনিক্স বইয়ের প্রথম অধ্যায় এর ক্লাস নাম্বার 2। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইলেকট্রনিক্সের উপাদান, পরিমাণ ও পরীক্ষণ যন্ত্রপাতির ধারণা। পূর্বে আমি একটা ক্লাস আলোচনা করেছিলাম, তার ধারাবাহিকতায় আজকেও দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে দেখো তোমরা হোয়াইট বোর্ডে কিছু অংশ আমরা লিখে রাখছি, যে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এমিটার, ভোল্টমিটার ও অ্যাবোমিটার, রেজিস্টরের গ্রুপিং, সার্কিটে এমিটার ও ভোল্টমিটার সংযোগ, রেজিস্টরের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। এই জিনিসগুলো যদি আমরা শিখি তাহলে কিন্তু এই অধ্যায়ের যে বেসিক যে লেভেলগুলো ছিল আমাদের বেসিকটা অনেকটাই মজবুত হবে। চলো শুরু করি। দেখো আমরা কিন্তু রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর এই অংশগুলো আমরা পূর্বের ক্লাসের আলোচনা করেছিলাম। একটু রিভিউ করছি যে দেখি তোমাদের মনে আছে কিনা যে রেজিস্টর জিনিসটা কি। রেজিস্টর হচ্ছে এমন একটি ডিভাইস যার মধ্যে দিয়ে কারেন্ট চলার পথে বাধা দিবে কিন্তু চলার পথ সে বন্ধ করবে না, তাকে রেজিস্টর বলে। কি রেজিস্টর হচ্ছে এমন একটি ডিভাইস যার মধ্যে দিয়ে কারেন্ট চলার পথে সে বাধা দিবে কিন্তু চলার পথ বন্ধ করবে না, তাকে আমরা রেজিস্টর বলি। রেজিস্টরকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তার দেখো সিম্বলটা, দেখো যে সিম্বলটা দেখতে কিরকম দেখায়। যে রেজিস্টরের সিম্বল হচ্ছে, দেখো হোয়াইট বোর্ডে তাকাও তোমরা, আমি সিম্বল একটা আঁকলাম রেজিস্টর, তাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তার একক হচ্ছে ওহম। বাংলাতে যদি আমরা লিখি তাহলে এইভাবে লিখব, আর ইংলিশে সংক্ষেপে লিখলে OHM লিখব, আর সাংকেতিক চিহ্ন আকারে যদি লিখে এই চিহ্নটা দিয়ে, ওমেগা চিহ্নটা দিয়ে আমরা লিখব। এটাকে ওহম চিহ্ন বলা হয়। তাহলে আমরা কি শিখলাম যে রেজিস্টরকে আর দিয়ে প্রকাশ করে, তার সাংকেতিক চিহ্নটা হচ্ছে এটা, তার একক হচ্ছে ওহম। তারপরে আসতেছে কি আমাদের ক্যাপাসিটর। ক্যাপাসিটর হচ্ছে এমন একটি, যার মধ্যে এমন একটি গুণ বিদ্যমান, সে কী করে ভোল্টেজের পরিবর্তনে সে বাধা প্রদান করে এবং চার্জকে ধারণ করে রাখে, তাকে আমরা ক্যাপাসিটর বলি। যে ক্যাপাসিটর এমন একটি ডিভাইস যার মধ্যে কি হয়, ভোল্টেজের পরিবর্তনে সে বাধা প্রদান করে এবং চার্জকে ধারণ করে রাখে, মানে সঞ্চয় করে রাখতে পারে, সেই জন্য তার নাম হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটরের সাংকেতিক চিহ্নটা হচ্ছে, হোয়াইট বোর্ডে তাকাও আবারও, যে এই হচ্ছে ক্যাপাসিটরের সাংকেতিক চিহ্ন। একটা প্রান্ত হচ্ছে তার পজিটিভ আর একটা প্রান্ত হচ্ছে নেগেটিভ। তাকে সি দিয়ে প্রকাশ করে, তার একক হচ্ছে ফ্যারাড। ক্যাপাসিটরকে সি দিয়ে প্রকাশ করা হচ্ছে, তার এককটা হচ্ছে ফ্যারাড মানে এফ। এই ছিল ক্যাপাসিটর। ইন্ডাক্টর জিনিসটা হচ্ছে, ইন্ডাক্টর হচ্ছে এমন একটি কয়েল যা কী করে, তার ভিতর দিয়ে কারেন্ট চলার সময় সেও কী করে, রেজিস্টরের মতো বাধা প্রদান করে, তাকে আমরা ইন্ডাক্টর। শুধু মোট কথা কি, সে এসি সার্কিটে সে কী করে, বাধা প্রদান করে, সেই জন্য তার নাম হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টরটা কি দেখতে সেম এইরকম একটা চিহ্ন, সাংকেতিক চিহ্ন তোমরা দেখো। ইন্ডাক্টরকে আমরা এল দিয়ে প্রকাশ করি, তার একক হচ্ছে হেনরি মানে এইচ। এই ছিল রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, তার সাংকেতিক চিহ্ন এবং তাদের একক, এবং তাদেরকে কি দিয়ে প্রকাশ করে তা আমরা হোয়াইট বোর্ডে একে একে লিখেছি, দেখো তোমরা। এরপরের অংশটা আসতেছে যে এমিটার, ভোল্টমিটার এবং অ্যাভোমিটার। এমিটার হচ্ছে যেই মিটারের সাহায্যে এম্পিয়ারকে পরিমাপ করা যায়, সেই মিটারগুলোকে আমরা বলতেছি এমিটার। যে মিটার দিয়ে কি করা হয়, কোনো একটা সার্কিটের এম্পিয়ার পরিমাপ করা যায়, সেই মিটারগুলোকে আমরা বলতেছি এমিটার। কি বললাম, যে কোনো একটা সার্কিটের এম্পিয়ার পরিমাপ করা যায় যেই সকল মিটার দিয়ে, তার নাম হচ্ছে এমিটার। আবার ভোল্টমিটার জিনিসটা কি, কোনো সার্কিটের ভোল্টেজ পরিমাপ করার জন্য আমরা যে মিটারটা ইউজ করি তার নাম হচ্ছে ভোল্টমিটার। মানে ভোল্টেজ পরিমাপ করা যায় যে মিটার দিয়ে, তার নাম হচ্ছে ভোল্ট মিটার। তারপরে আসতেছে দেখো যে AVO, এই জিনিসগুলোর মিনিং এবং জিনিসটা কি। এ হচ্ছে, ভি হচ্ছে এবং ও হচ্ছে কি, এ হচ্ছে এমিটার, সংক্ষেপে এ লিখতে হয়। ভি হচ্ছে ভোল্টমিটার আর ও হচ্ছে ওহম মিটার। মানে এই তিনটা অংশ যেই মিটারের সাহায্যে পরিমাপ করা যায়, সেই তিনটা অংশ একত্রিত হয়ে তার নাম হচ্ছে AVO মিটার। তার মানে
এমিটার, ভোল্টমিটার, ওহম মিটার। এই মিটারটাকে আমরা আবার মাল্টিমিটারও বলতে পারি, মানে একত্রিতভাবে সকল কিছু মাপতে পারতেছি, রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ এবং এম্পিয়ার, এই তিনটা যার সাহায্যে মাপা হয় তাকে বলা হয় এভিও মিটার অথবা মাল্টিমিটার। এই ছিল আমাদের এভিও মিটার জিনিসটা কি। তারপরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা তাকাও, দেখো যে আমাদের রেজিস্টরের গ্রুপিং। আসলে আমরা এখানে শুধু রেজিস্টরের গ্রুপিংটা একটু আলোচনা করছি, যদি এটা এখানে নাই, গ্রুপিংটা আমাদের দরকার আছে। কেন আছে? যে আমরা লিখছি সার্কিটে এমিটার ভোল্টমিটারের সংযোগ জিনিসটা, সেই ক্ষেত্রে আমাদের সিরিজ প্যারালাল মিশ্র সম্পর্কে একটু আলোচনা আসবে, এই জন্য আমরা সংক্ষেপে লিখে রাখছি যে রেজিস্টরের গ্রুপিং। গ্রুপিং বলতে বুঝি যে রেজিস্টরকে কয় প্রকারের গ্রুপে তাকে করা যায়। যে এক নম্বরে আছে রেজিস্টরকে সিরিজে সংযোগ করলে সিরিজ গ্রুপিং হয়, প্যারালালে সংযোগ করলে প্যারালাল গ্রুপিং হয়, এবং মিশ্রতে সংযোগ করলে মিশ্র গ্রুপিং হয়। এখন আমরা একে একে একটু আলোচনা করি। তোমরা আমার হোয়াইট বোর্ডে তাকাও যে এটা হচ্ছিল আমাদের একটা রেজিস্টর। আমি যদি দুইটা রেজিস্টরকে একসাথে সংযোগ করি, এই যে সংযোগটা হচ্ছে এটাকে আমরা বলবো রেজিস্টরের সিরিজ গ্রুপিং। রেজিস্টরকে কি? সিরিজ গ্রুপিং। সিরিজ গ্রুপিং অর্থ হচ্ছে যার ভিতর দিয়ে কারেন্ট চলার জন্য একটি মাত্র পথ থাকবে, সেই সকল গ্রুপিংগুলোকে আমরা বলবো সিরিজ গ্রুপিং। যে সকল সার্কিটের মধ্যে কারেন্ট চলার পথ কয়টা থাকবে? একটি মাত্র পথ থাকবে, তাদেরকে আমরা বলবো রেজিস্টরের সিরিজ গ্রুপিং। যদি এটা রেজিস্টর দিয়ে হয় রেজিস্টরের সিরিজ গ্রুপিং হবে, যদি এটা ক্যাপাসিটর দিয়ে হয় ক্যাপাসিটরের সিরিজ গ্রুপিং হবে, যদি এটা ইন্ডাক্টর দেওয়া হয় তাহলে ইন্ডাক্টরের সিরিজ গ্রুপিং হবে। তাহলে রেজিস্টর নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, তাহলে রেজিস্টরের সিরিজ গ্রুপিংটা দেখতে কীরকম হবে? যে দুইটা রেজিস্টর দিয়েছি, যদি তিনটা হয় এরকম পরপর একটার সাথে একটা সংযুক্ত হবে, মানে যে সকল সার্কিটের কারেন্ট চলার পথ একটি থাকে সেটাকে আমরা বলি সিরিজ গ্রুপিং। এখন আসি প্যারালাল গ্রুপিং। যার ভিতর দিয়ে কারেন্ট চলার পথ একাধিক হবে, যার ভিতর দিয়ে কারেন্ট চলার পথ একের অধিক হবে, সেই সকল গ্রুপিংকে আমরা বলবো প্যারালাল গ্রুপিং। দেখো কারেন্টটা এদিকে আসতেছে ঠিক আছে, কিন্তু এসে সে দুই দিকে ডিভাইড হয়ে যাইতে পারতেছে, এই জন্য এই সার্কিটকে আমরা বলতেছি রেজিস্টরের প্যারালাল গ্রুপিং। এটা কিন্তু ক্যাপাসিটরের বেলায় করা যাবে, ইন্ডাক্টরের বেলায় করা যাবে, রেজিস্টর তো করে দিলাম। তাহলে যেই সার্কিটের মধ্যে কারেন্ট চলার পথ একের অধিক থাকবে সেই সকল সার্কিটকে আমরা বলবো প্যারালাল গ্রুপিং। এই চিত্রটাকে আমরা কিন্তু এইভাবেও আঁকতে পারি, এইভাবেও আঁকা যাচ্ছে। তার অর্থ হচ্ছে দেখো এদিকে কারেন্ট আসে এদিকে যেতে পারতে, আবার এদিকে গেলে এদিকে আসতে, মানে একের অধিক কারেন্ট চলার পথ। যে সকল সার্কিটের একের অধিক কারেন্ট চলার পথ থাকে সেই সকল সার্কিটগুলোকে আমরা বলি প্যারালাল গ্রুপিং। আর মিশ্র গ্রুপিংটা হচ্ছে যার ভিতরে রেজিস্টরের সিরিজ এবং প্যারালালের দুইটা ধর্ম একসাথে পাওয়া যাবে, সেই সকল সার্কিটগুলোকে আমরা বলবো মিশ্র সার্কিট বা মিশ্র গ্রুপিং। দেখো আমি রেজিস্টর দিয়ে যেহেতু দেখাচ্ছি, রেজিস্টর গ্রুপিংটা এই একটা হচ্ছে রেজিস্টর, এখানে একটা, এখানে একটা। দেখো এই যদি আমরা চিন্তা করি যে এতটুকু অংশ হচ্ছে সিরিজ, একটাই কারেন্ট চলার পথ, কিন্তু এখানে আইসা দেখো আরও দুইটা হচ্ছে, মানে এই অংশটা সিরিজ এই অংশটা প্যারালাল, একসাথে সংযুক্ত হয়ে যে সার্কিটটা তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে আমাদের মিশ্র গ্রুপিং বা মিশ্র সার্কিট। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একে একে রেজিস্টরের সিরিজ প্যারালাল মিশ্র গ্রুপিংটা আমি আলোচনা করেছি, যদিও এটাকে দরকার নাই, কিন্তু শিখে রাখো, তোমাদের কাজে দিবে। এবার আসি আমাদের সার্কিটে এমিটার ভোল্টমিটারের সংযোগ। এখন সার্কিটের মধ্যে আমরা যখন এমিটারটা সংযোগ করব সিরিজে, এই জন্য আমি এখানে তোমাদেরকে সিরিজ প্যারালাল মিশ্র দেখাইছি। সার্কিটের মধ্যে যখন আমরা এমিটারটা সংযোগ করব, কিভাবে সংযোগ করব? সিরিজে সংযোগ করব, এই জন্য সংযুক্ত আমরা দেখাই। ধরো আমরা এটা যদি একটা এমিটার হয় মানে এ, আর এটা যদি আমার একটা লোড হয়, মানে যেটা আমরা ইউজ করি, যেটি ইউজ করি না কেন, এই যে একটা এমিটার সংযুক্ত করছি, দেখো আমি সিরিজে সংযুক্ত করছি। কিভাবে সংযুক্ত করছি? সিরিজে। কেন? দেখো কারেন্ট চলার পথ কিন্তু এই একটাই, এই জন্য সার্কিটের মধ্যে এমিটারকে সিরিজে সংযোগ করতে হয়, আর সার্কিটের মধ্যে ভোল্টমিটারকে প্যারালালে সংযুক্ত করতে হয়। এখন তোমরা একটু খেয়াল করো কিভাবে প্যারালালে সংযুক্ত করে। যদি আমার এটা একটা সার্কিট হয়, এটা যদি একটা লোড হয়, টোটালটা একটা সার্কিট, মানে সার্কিট হচ্ছে যার ভিতর দিয়ে কারেন্ট চলাচল করতে পারে, এটাই একটা সার্কিট। কারেন্ট চলার সম্পূর্ণ পথকেই সার্কিট বলা হয়। এই সার্কিটটা এর মধ্যে যদি আমি ভোল্টেজ পরিমাপ করতে চাই, তাহলে আমরা কি করলাম? দেখো এখানে একটা ভোল্টমিটার সংযুক্ত করে দিব, যার কি হবে দুই প্রান্তের বিভব মানে ভোল্টেজ সে পরিমাপ করতে পারবে। দেখো আমি সার্কিটটার কারেন্ট চলার পথ দেখো এদিকে হতে পারে অথবা
এর ভিতর দিয়ে হতে পারে। তাহলে কারেন্ট চলার পথ হচ্ছে কি একের অধিক। যেই সার্কিটের মধ্যে কারেন্ট চলার পথ একের অধিক হয়, আমরা একটু আগে আলোচনা করেছিলাম, সেই সকল সার্কিটকে আমরা বলতে কি প্যারালাল সার্কিট বা প্যারালাল গ্রুপিং। তাহলে সার্কিটের মধ্যে এমিটারকে সিরিজে সংযুক্ত করতে হয়, আর সার্কিটের মধ্যে ভোল্টমিটারকে প্যারালালে সংযুক্ত করতে হয়। তাহলে আমরা একে একে দুইটা আলোচনা করেছি, তোমরা দেখেছো। তারপরে আসি আমাদের পরবর্তী অংশ হলো রেজিস্টরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কিভাবে আমরা নির্ণয় করব। সেজন্য আমরা পূর্বের ক্লাসে তোমরা দেখেছো যে আমরা একটা কালার চার্ট তোমাদেরকে দিয়েছিলাম যে শেখার জন্য, তোমরা হয়তো অবশ্যই শিখেছো। তারপরেও দেখো আমি এখানে আবার পূর্বের মতো এই কালার চার্টটা এখানে উল্লেখ করেছি, যে দেখো কালোর মান 0, বাদামি 1, লাল 2, কমলা 3, হলুদ 4, সবুজ 5, নীল 6, বেগুনি 7, ধূসর 8, সাদা 9। এই ছিল 10টা কালার, নাম্বারিং হিসাবে 9 আসে। তারপরে আমরা টলারেন্স বলছিলাম, তোমরা বলছি যে পরে বলবো। দেখো টলারেন্স সোনালি +-5%, রূপালি +-10%, কোনো রং নেই মানে রংহীন +-20%। এই ছিল আমাদের কালার কোড। তারপরে এখন আমরা আসি যে কিভাবে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এই ধরনের অঙ্ক আসলে আমরা করব। এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করো যে আমি এখানে একটা চিত্র এঁকে রাখছি তোমাদের সুবিধার্থে, যে যার মধ্যে 4টা ব্র্যান্ড আছে, যে 1, 2, 3, 4। এটা একটা রেজিস্টর যার মধ্যে 4টা কালার থাকবে। প্রথম কালারটাকে বলতেছে প্রথম ব্র্যান্ড, দ্বিতীয় কালারটাকে বলতেছে দ্বিতীয় ব্র্যান্ড, তৃতীয় কালারটাকে বলতেছে তৃতীয় ব্র্যান্ড, চতুর্থ কালারটাকে বলতেছে চতুর্থ ব্যান্ড। এই চতুর্থ ব্যান্ডকে আমি নাম্বারিং হিসাবে করছি কি ABCD। কি লিখলাম? প্রথমটাকে A, দ্বিতীয়টাকে B, তারপরটা C, তারপরটা কি D। এখন এই জিনিসটাকে সহজে সমাধান করার জন্য আমাদের বইয়ের মধ্যে একটা সূত্র হিসাব করে একটা দিছে কি AB × 10⁻⁶ ± D। AB হচ্ছে প্রথম দুইটা কালার, C হচ্ছে তৃতীয় কালারের মান হবে, আর D হচ্ছে টলারেন্স মানে চতুর্থ ব্র্যান্ডের যে মান হবে, যে টলারেন্সগুলো থাকবে কি হয় সোনালি, না হয় রূপালি, না হয় কোনো রং নেই মানে রংহীন। এই জিনিসটা এই ছিল আমাদের সূত্র। এখন আমি একটা এক্সাম্পল হিসাবে একটা অঙ্ক এখানে করে রাখছি, দেখো তোমরা একটু খেয়াল করো। তাকাইলে তোমরা দেখবা যে এটা একটা রেজিস্টর যার প্রথম ব্র্যান্ডের মান দিয়েছি আমরা লাল, দ্বিতীয় ব্র্যান্ডের মান দিয়েছি সবুজ, তৃতীয় ব্র্যান্ডের মান দিয়েছি কমলা, এবং চতুর্থ ব্র্যান্ডের মান দিয়েছি কি সোনালি। রেজিস্টরের মানে অনুযায়ী যদি এই সূত্রটাকে আমরা ইউজ করি, যে প্রথমটা A, তারপরটা B, তারপরটা C, তারপরটা D, 4টা কালারের ব্যান্ড হয়েছে, এই হিসাব করে লিখছি যে AB × 10⁻⁶ ± D। এখন দেখো এর মান ছিল লালের মান, আমরা কত শিখছি, লাল হইল 2, এই লালের জায়গায় 2 লিখলাম। এরপরে আছে কি সবুজ, সবুজের মান কত 5, এখন আমরা ওই B এর জায়গায় 5 লিখছি × 10। এখন এই C হচ্ছে কমলা, এই কমলার মান হচ্ছে দেখো আমার কমলা কত 3, এই জন্য C এর জায়গায় আমরা 3 লিখেছি এবং +-, তারপরে দেখো সোনালির মান কত +- কত লিখছি আমরা 5 মানে 5%, এই জন্য আমরা D এর জায়গায় লিখছি 5% দিয়ে দিয়েছি। এখন এই সবগুলাকে যদি আমি গুণ করি, মানে 10-এর উপরে যদি কিউব থাকে, আমরা জানি যে 10-এর উপরে কিউব মানে কত 1000, তো সেই জন্য টোটালটা যদি আমি 1000 দিয়ে 25কে গুণ করি কত হয় 25000। তো এই 25000 +-5%। এখন আমি দেখি 25000-এর 5% হয় আমার কত 1250। আমি তোমাদের সুবিধার্থে করে রাখছি আর কি, যে তোমরা এই ধরনের অঙ্ক আসলে এইভাবে করতে হবে। কিভাবে করব, যে সবগুলার মান এখানে গুণ করার ফলে এই মানগুলার যত পার্সেন্টেজ হয়, এখন যদি রূপালি হইতো তার 10% হইতো, রংহীন হইলে 20% হইতো, যেহেতু আমাদের সোনালি +-5%, এই 5%-এর 25000-এর 5% হয় 1250। এখন আমাদের কথা হয়েছে যে রেজিস্টরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করব। সর্বোচ্চ মান মানে যেই মানটা আমরা বের করছিলাম ওই মানের সাথে যদি 1250 একবার যোগ করি এটা হবে সর্বোচ্চ মান, আর যেই মানটা ছিল ওই মানের সাথে যদি 1250 বিয়োগ করি এটা হবে সর্বনিম্ন মান। কেন? কারণ কি? কারণ হচ্ছে এখানে এই টলারেন্সের মানটা থাকে +-, একবার যোগ একবার বিয়োগ, মানে যোগ করলে যে মানটা হবে এটা হবে সর্বোচ্চ মান, আর বিয়োগ করলে যে মানটা হবে এটা হবে সর্বনিম্ন মান। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে যদি সবগুলো অঙ্ক, অনেকগুলো অঙ্ক দেওয়া আছে তোমাদের বইয়ে, তোমরা একটু প্র্যাকটিস করবা, একটু চর্চা করবা। এই ভিডিওটার মাধ্যমে তোমরা চর্চা প্র্যাকটিস করলে আমি আশাবাদী যে তোমাদের কাছে কিন্তু কোনো কিছু কঠিন মনে হবে না, ইজি মনে হবে। তারপরেও কিছু অংশ আমি আজকে তোমাদের জন্য একটু আলোচনা করি। আমরা জানি যে রেজিস্টরের এখানে দেখো 25000, তাই আমরা একটু শিখি যে কিলো মানে 1000, কিলো মানে কে 1000 ওহম। তাহলে একটু শিখি যে 1
কিলো ওহম, মানে 1 কিলো ওহম সমান 1000 ওহম। তাহলে 25,000 কিলো ওহম, 25,000 ওহমকে বলবো আমরা কি 25 কিলো ওহম। এখন 25,000 ওহম আছে, তাকে আমরা যদি বলি যে 25,000 ওহম সমান কত ওহম হবে? 25 কিলো ওহম। তাহলে এই ছিল আমাদের লেখার বিষয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস বা ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকে মেহেদী হাসান আমি এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে, কথা হবে নতুন কোনো ক্লাস, নতুন কোনো ভিডিও, নতুন কোনো অধ্যায় নিয়ে। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।